গোটা দেশের নজর ছিল যে ইমিগ্রেশন নিয়ে শেষ পর্যন্ত ভারত সরকারের কি স্ট্যান্ড হয়। দেশের প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি লোকসভায় দাঁড়িয়ে একেবারে ইমিগ্রেশন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে কোনোভাবেই বেআইনি অনুপ্রবেশকে টলারেট করা হবে না, রোহিঙ্গাদের টলারেট করা হবে না। যে কেউ মনে করবেন ভারতে ঢুকে যাবেন আর ভারতে ঢুকে নিজেদের বাসস্থান তৈরি করবেন, এটা হবে না। ভারতে তারাই থাকবেন যারা ভারতবাসী। তাই যারা অনুপ্রবেশ ঘটাচ্ছেন বা অনুপ্রবেশ ঘটানোতে সহযোগিতা করছেন তাদের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সম্ভবত দেশের প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি লোকসভায় দাঁড়িয়ে একেবারে ইমিগ্রেশন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, কোনোভাবেই এটা সম্ভব নয়। আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমি সরাসরি অরবিন্দুর কাছে চলে যাব। অরবিন্দু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। অরবিন্দু, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, পুরুলিয়াতে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তার সব থেকে বেশি নজর ছিল কিন্তু পুরুলিয়ার হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েত দিকে। ইতিপূর্বেই 8 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনেছিল। সেই প্রধানই এবার কিন্তু 6 সদস্যকে শোকজ নোটিশ ধরালো। তারা অনুপস্থিত কেন পঞ্চায়েতে, এই বিষয়টি নিয়ে শোকজ নোটিশ ধরিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তা জানার তিনি কারণ দর্শানোর কথা বলেছেন। আর এতেই গোষ্ঠীকন্দল হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েতে একেবারে চরমে উঠেছে তা বলা যেতে পারে। এই বিষয় নিয়ে আমরা নজরে রাখবো সারাদিন। আপনারা রিপাবলিক বাংলায় থাকুন। আমার সাথে রয়েছে রণজিৎ। রণজিৎ, কি খবর রয়েছে? দেখো, আজ 28শে মার্চ বেকার বিরোধী দিবস। এই বেকার বিরোধী দিবসে দাঁড়িয়ে রাজ্য সহ বিভিন্ন জায়গাতে যে বেকার সমস্যা, সেই সমস্যা বিরোধিতা করে রাজ্যের বিরোধী দল অর্থাৎ সিপিআইএম তারাও কিন্তু আজ তাদের যে যুব সংগঠন ডিওয়াইএফআই তারা কিন্তু উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে এই উত্তরকন্যা অভিযান শুরু হতে চলেছে। সারাদিন ধরে আমরা খবর রাখবো, নজর রাখবো সেই খবরে। পরবর্তীতে আমি চলে যাচ্ছি পিঙ্কির কাছে। পিঙ্কি, কি খবর রয়েছে আজ? কেলগে গিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়লেন। শিল্প নিয়ে তিনি বিক্ষোভের মুখে, প্রশ্ন আসে আরজিকর কাণ্ড নিয়েও। সিঙ্গুর, এই প্রশ্ন তুলতে গিয়ে অনেকের মনে পড়ে যাচ্ছে সিঙ্গুরের কথা। সিঙ্গুরে যেখানে জমি দিয়েছিলেন চাষিরা এবং সেখানে কারখানা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় বিরোধী দলনেত্রীর চাপে টাটাকে সরতে হয়েছিল। আজকে যেন শাঁখের করাত হয়ে গেছে সেটাই। এই খবরের আপডেট নিয়ে ফিরবো এবং সমস্ত খবর ডিটেলস নিয়ে আমরা ফিরবো। তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার। শুধুমাত্র রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তোষণের রাজনীতির অভিযোগ ওঠে তা নয়, এবার লন্ডনের মাটিতেও বক্তৃতা দিতে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হতে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি তাকে তোষণের রাজনীতি নিয়ে প্রশ্ন করলেন সেখানকার সাধারণ মানুষ, সেখানকার দর্শক। আর সেই প্রশ্নের মুখে, সেই প্রশ্ন সামলাতে গিয়ে তিনি বলে বসলেন তিনি সবার, এই দেশে যত ধরনের বিশ্বাসের মানুষ রয়েছেন তিনি নাকি সবার। কিন্তু বাস্তব কি সত্যি তাই পৌলমী? সত্যি কি তিনি সবার, নাকি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের, যাতে তার ভোট পেতে সুবিধা হয়? ভোট রাজনীতি তার একমাত্র লক্ষ্য। একদমই সৃজিতা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তাকে তো প্রশ্ন করা যেতেই পারে। যখন তাকে আমরা দেখলাম প্রশ্ন করা হলো হিন্দুদের বিষয় নিয়ে বা হিন্দুদের স্বার্থ কি সুরক্ষিত হচ্ছে বাংলাতে, এই প্রশ্ন যখন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আপনারা এই ধরনের প্রশ্ন করতে পারেন না। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি শ্রেণীকে, একটি সম্প্রদায়কে নিয়ে আপনারা ভাবছেন। একবার শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. আমরা শোনাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা সরাসরি যাব, ওদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি অধ্যাপক ঝন্টু বড়াই। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে।
যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি কি বলছেন যে আমি সবার জন্য, কিন্তু বাস্তবে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করছেন? তিনি তার কথা আর কাজের কি আদৌ কোনো মিল রয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। দেখুন, ওরা ব্রিটিশ, ওরা পশ্চিমবঙ্গের আজকের যে কলকাতা রাজধানী, একটা সময় অবিভক্ত বাংলার রাজধানী, এই কলকাতাকে লন্ডন করেছিল। ওরা ভালোবাসতো এই শহরটাকে, এখান থেকে ওদের যাত্রাপথ শুরু, এবং জিওপলিটিক্যাল সিচুয়েশনের অস্বাভাবিক ক্রিয়েটনেস না থাকলে ওরা দিল্লিতে রাজধানী ট্রান্সফার করতো না। ওরা আমাদের চেয়ে অনেক বেশি খবরটা নেয় পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ সম্পর্কে, কারণ ভারত এমন একটা শক্তি এই মুহূর্তে এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেই চোখ দিয়ে ব্রিটিশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার লোক দেখতে চাইছে, ফলে ওরা সব কিছু জানে। আমি আপনাকে প্রশ্ন করছি যে মমতা ব্যানার্জি কি করে বুঝলেন, কি করে জানলেন যে এত উন্নত জাতি? তার কথা অনুযায়ী তিনি গিয়ে প্রশংসা করছেন ব্রিটিশদের। ব্রিটিশরা এইটুক পড়াশোনা রাখেনি, তাদের প্রিয় ফেলে যাওয়া শহর যেটাকে তিনি লন্ডভন্ড করে দিয়েছেন, সেই শহরে আজ কি হয়? আজ এই শহরে দাঙ্গা হয়, এই রাজ্যে দাঙ্গা হয় 2014, 2016, 17, 18, 23, 25, একের পর এক দাঙ্গা। আর মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমায়িত নয়, আপনি আমি জানি, শুধু এমনটা নয়, সারা পৃথিবী জুড়ে এটা কিন্তু সর্বজন স্বীকৃত যে আর্টিকেল 14, আর্টিকেল 19 এ রাজ্যে কার্যকর হয় না, অর্থাৎ সবার সমান অধিকার। বিরোধীদের গণতান্ত্রিক স্পেস কিচ্ছুটি নেই। উনি ওখানে গণতন্ত্রের কথা বলবেন, সবাইকে নিয়ে চলার কথা বলেন, অথচ এখানে বিসর্জন, একটা নির্দিষ্ট ধর্মের একটা কোনো রিচুয়ালস, সেটাকে পিছিয়ে দেওয়া হয়। শুধু তাই কি, গতকাল উনি ওখানে এখানে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি সবার জন্য, সমস্ত সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন, তাহলে হিন্দুদের বিষয়টা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বাধে কেন? তাহলে কি হিন্দুদের নিয়ে কি অ্যালার্জি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম, এটা বলতে কোনো দ্বিধা নেই যে হিন্দুদের নিয়ে ওনার প্রশাসন ওনার চোখ দিয়েই এক চোখা হরিণের নীতি গ্রহণ করে চলেছে। আপনি খেয়াল করুন 2023-এ রামনবমীর মিছিলে যে বোমাবাজি হয়েছিল কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনা স্থল থেকে, তারপরে এই পুলিশ কিন্তু কোনো একটি স্টেপ নেয়নি। পরবর্তীকালে এনআইএ তদন্ত নির্দেশ দেয় হাইকোর্ট, সেই এনআইএ তদন্তে কিন্তু স্পষ্ট উঠে আসে যে এই সরকার, এই প্রশাসন মানুষের একটা শ্রেণী মানুষের মধ্যে কনফিডেন্স গ্রো করতে পারেনি। এই সরকার এনআইএ তদন্তর বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেটা আপহোল্ড হয়, অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে কার্যকর করা হয়। অ্যাসিড বোমা বিস্ফোরণ গতকাল আপনি দেখুন মালদার কি অবস্থা, আপনি রাজ্যে, উনি ওখানে বেহালা বাজাচ্ছেন, রাজ্যে আগুন জ্বলছে, ঠিক নীরব, আজকে নব্য নীরব উনি। লন্ডনের মানুষ, লন্ডনের প্রবাসী ভারতীয়, তারা বোকা নয়, ঘাসে মুখ দিয়ে চলে না, তারা সব খবর রাখে তথ্য প্রযুক্তির এই যুগে। একদমই তাই ঝন্টুবাবু, যখন তারা একের পর এক প্রশ্ন করছে, যেমন হিন্দু সুরক্ষার প্রশ্ন করছে, অভয়ার নিয়ে প্রশ্ন করেছে এবং একই সঙ্গে শিল্প নিয়ে প্রশ্ন করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন হিন্দু সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি একটি বিষয় নিয়ে কেন কথা বলছেন? তাহলে তিনি বলছেন আবার প্রশ্ন করুন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। যেমন প্রশ্ন করাটা গণতান্ত্রিক অধিকার, তেমনি উত্তর দেওয়াটাও তো তার নৈতিক কর্তব্য। সেই উত্তর থেকে তিনি মুখ ফেরাচ্ছেন কেন? তাহলে নিশ্চয়ই তার কোনো নিজের কোনো গিল্টি রয়েছে। দেখুন, 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি আমাদের জনগণের বিরোধীদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। প্রশ্ন করলে উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাওবাদী স্লোগান তুলেছেন মিডিয়ার সামনে, কখনো দরিদ্র কৃষক সারের দাম বেড়েছে কেন এটা বলাতে তার জেল হয়েছে। অর্থাৎ যে ভদ্রমহিলা গণতন্ত্রের কথা বলেন লন্ডনে গিয়ে, বাংলার কোনায় কোনায় কোথায় কোথায়, সে রাজ্যের গণতন্ত্র কোথায় নেমে গেছে যে বিরোধীরা একটা স্ট্রিট কর্নার করতে গেলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এবং একদমই তাই, গণতান্ত্রিক অধিকারের কথা তিনি বলছেন। আদৌ কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে? এই প্রশ্নটা তো বারবার উঠে আসছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ বিভূতিতে গিয়ে বক্তব্য রাখলেন, সেখানে একের পর এক চোখা চোখা প্রশ্ন করা হলো দর্শক আসন থেকে, আর তার সদুত্তর দিতে না পেরে কার্যত মেজাজ হারালেন, কুপকাত হলেন মুখ্যমন্ত্রী।
আরামবাগ পৌরসভার সেই পৌরসভার যাবতীয় ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা ফেলা দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে আমার পিছনে এই যে দ্বারকেশ্বর নদী, সেই দ্বারকেশ্বর নদীতে। এই নদীতে এই ঠিক এই দীর্ঘদিন ধরে এই আবর্জনা ফেলায় একদিকে যেমন দ্বারকেশ্বরের জল দূষণ হচ্ছে, অপরদিকে এই যে ময়লা আবর্জনা যে ডাম্পিং গ্রাউন্ড, পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কেন এতদিন পর্যন্ত, দীর্ঘদিন এই সময় কেটে গেলেও কেন এখনো পর্যন্ত কোনো সঠিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারলো না আরামবাগ পুরসভা, সেই দিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষরা। তাদের দাবি যে শহরে একেবারে উপকণ্ঠে নদীর জলেতে এই যে ডাম্পিং গ্রাউন্ড বা তৈরি করার জন্য নোংরা আবর্জনা, শহরের যাবতীয় নোংরা আবর্জনা ফেলার জেরে একদিকে যেমন জল দূষণ তো হচ্ছেই, অপরদিকে যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং দুর্গন্ধে কিন্তু অতিষ্ঠ হতে হচ্ছে এলাকার বাসীকে। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।